কারেন্টে যাওয়ার আগে আমাদের কিছু ইনিশিয়াল কথাবার্তা বলে নিতে হবে একটু। নর্মালি সোর্স, একটা ভেক্টরের সোর্স দুই রকম থাকে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ফ্লো সোর্স, আর একটা হচ্ছে তোমার ভর্টেক্স সোর্স। এগুলো মনে রাখা লাগবে না, এটা জাস্ট আমি হচ্ছে তোমাদের কনসেপ্টটা ইজি করে দেওয়ার জন্য বলতেছি। বেসিক্যালি ফ্লো সোর্সটা কি করে? ফ্লো সোর্সটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইন বরাবর তোমার ফোর্স এক্সার্ট করে। যেমন মনে করো আমাদের সবচেয়ে পরিচিত ফ্লো সোর্স হচ্ছে গিয়ে তোমার এই পজিটিভ আর নেগেটিভ চার্জ, ঠিক আছে? একটা পজিটিভ চার্জকে যখন তুমি এখানে রাখো তখন মানে নর্মালি সেটা কি করে, নর্মালি সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর ফোর্স দেয়, ঠিক আছে? বাট যখন মনে করো তুমি যদি একটা সিঙ্কের মধ্যে মনে করো ট্যাপ ছাড়লা, পানি পড়তেছে, তো সিঙ্কের কি একটা ড্রেন আছে না? তো পানিটা যখন ওখান দিয়ে একটা ড্রেন দিয়ে পানিটা পড়তে থাকে তখন আসলে পানিটা কি বলতো তোমার মানে একটা ভর্টেক্স ডিরেকশনে ঘুরতে ঘুরতে পড়তে থাকে, তাই না? এটা কিন্তু একদম স্ট্রেট পড়ে যায় না নিচে, কিন্তু ঘুরতে ঘুরতে পড়ে। তো বেসিক্যালি এইটা হচ্ছে তোমার একটা ভর্টেক্স সিঙ্ক বা ভর্টেক্স সোর্স, যেটাই বলো তুমি। ভর্টেক্স মানে হচ্ছে সে রোটেশন ক্রিয়েট করে, ঠিক আছে? এখন ফিজিক্স, এই পানির এক্সাম্পল না দিয়ে তুমি যদি পরিচিত এক্সাম্পল দিতে চাও তাহলে যদি মনে করে দেখো একটু, তোমরা যখন বার ম্যাগনেট নিয়ে কাজ করছো, বার ম্যাগনেটের থিওরিটা কি ছিল? আমরা জানি যে একটা ফ্রি নর্থ পোল পসিবল না। এটা কেন সেটার ব্যাখ্যা আমরা সামনে দিব। বাট যদি পসিবল হইতো তাহলে মনে করো একটা ফ্রি নর্থ পোলকে আমি এখানে রাখছি, সে আসলে কোন পথে ট্রাভার্স করতো মনে আছে? সে এরকম একটা পথে ট্রাভার্স করতো, এরকম একটা সার্কুলার পথে ট্রাভার্স করতো। এটা যদি সবার মনে থেকে থাকে তাহলে ভালো হয় আর কি ভিজুয়ালাইজ করতে। বেসিক্যালি কি হইতেছে, তোমার এই বার ম্যাগনেটটা আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রেট লাইন বরাবর না, তোমার একটা কার্ভড লাইন বরাবর ফোর্স এক্সার্ট করতেছে, ঠিক আছে? তার মানে কি ঘুরাইতেছে, সোজা কথা। তো যে কোনো সোর্স যদি তোমাকে মানে এমন ফোর্স এক্সার্ট করে যেটা হচ্ছে ঘুরায়, সেটাকে বলা হচ্ছে ভর্টেক্স সোর্স। তো একটা সোর্স আসলে কি পরিমাণ ঘুরাবে, বা কোন একটা মানে বাইরের একটা এলিমেন্টকে কি পরিমাণ ঘুরাবে, বা কি পরিমাণ সার্কুলার পথে তোমার ফোর্স অ্যাপ্লাই করবে, সেটার একটা মেজার হচ্ছে তোমার কার্ভ, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়ে মানে মেইন কনসেপ্ট। এটাকে ম্যাথমেটিক্যাল টার্মে বলা হচ্ছে সার্কুলেশন, ঠিক আছে? যে যা কিছু তোমার সার্কুলেশন জেনারেট করে সেটাকেই বলে হচ্ছে তোমার ভর্টেক্স সোর্স। এন্ড এই সার্কুলেশনটা বেসিক্যালি তোমার যে কোনো টার্ম হইতে পারে ফিজিক্সের ক্ষেত্রে, বা আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক্স কোর্সে যেটা করবো সেটা হচ্ছে সার্কুলেশন দিয়ে হচ্ছে কাজ মিন করে, ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো আহ আচ্ছা ঠিক আছে, মনে করো এই চুম্বকের ক্ষেত্রেই যদি আমরা একটু চিন্তা করি। ও আচ্ছা, একটা জিনিস এখানে, একটা জিনিস হচ্ছে গিয়ে সবার একটু কনফিউশন থাকে, যে একটা বার ম্যাগনেটের যে ফ্লাক্স লাইন গুলো সেটা কিন্তু আমি কি নর্থ পোল থেকে দেখাইছি সাউথ পোলে গিয়ে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু শেষ হয় না, তোমার কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স লাইন গুলা কিন্তু তোমার কন্টিনিউয়াস, এটা চলতেই থাকে, ঠিক আছে? ভিতর দিয়ে আসতেছে এখন, মানে এগুলো এক একটা ক্লোজড লাইন, ঠিক আছে? যদি তুমি একটা লাইনকে জুম করো, এই যে এই প্রথম যে লাইনটা আঁকছি সেটাকে যদি জুম করো, তাহলে আসলে কি সে একটা ক্লোজড একটা লুপের মতো, ঠিক আছে? মানে মনে করো এখানে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, সে একটা ফ্রি নর্থ পোলকে ঘুরায় নিয়ে আসতেছে, এখান থেকে শুরু, সে ঘুরায় এখানে নিয়ে আসবে, এখানে আসার পরে সে আবার ভিতরে তার ফ্লাক্স লাইন আছে। তো এটা কি একটা ক্লোজড লাইন, তাই না? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমি একটা পয়েন্টে দাঁড়ায় আছি একটা 1 কুলম্ব চার্জকে নিয়ে, সেখান থেকে আমি অনেক দূর ঘুরে টুরে আবার যদি সেম পয়েন্টে ফিরে আসি, তাহলে নিট কাজের পরিমাণ হয় 0। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রেও সেটা ট্রু। কেন? কারণ তারা একটা স্ট্রেট লাইন বরাবর ফোর্স এক্সার্ট করে, তো তাদের নর্মালি তাদের কিন্তু কোনো টেন্ডেন্সি নাই ঘুরায় আনার। তো তুমি যখন ঘুরায় আনবা তখন তোমার নিট কাজ তুমি
এই যে এই ডিরেকশন বরাবর যাইতে যেই কাজ করছে এই ডিরেকশন বরাবর ফিরে আসতে উল্টা কাজ করতে হয়েছে। বাট যে সমস্ত ফোর্সের সোর্স তোমার সার্কুলেট করার মতো অ্যাবিলিটি রাখে, যেমন ম্যাগনেটিক ফিল্ডটা, তার ফ্লাক্স লাইনটাই হচ্ছে সার্কুলার বা লুপের মতো। এখানে এইটার ক্ষেত্রে তুমি যদি একটা লুপ ঘুরে আবার এই পয়েন্টে ফিরে আসো, তাহলে তোমার কাজ কিন্তু জিরো হবে না, কাজ হবে। কেন? কারণ তুমি কিন্তু ওর ফোর্স লাইন বরাবর আগাইতেছো। এখানে যখন তুমি ঘুরতেছিলা, একটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যখন তুমি ঘুরতেছিলা, তখন তুমি একবার ফোর্স লাইনের দিকে আসো, একবার ফোর্স লাইনের সাথে পারপেন্ডিকুলার আসো, একবার ফোর্স লাইনের অপোজিটে আসো। আর যখন তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড বা অন্য যে কোনো সার্কুলেশন ওলা কোনো একটা সোর্সের মধ্যে আসো, তখন তুমি আসলে ঘুরে আসলেও কিন্তু তার ফোর্সের লাইনের সাথেই আসো সবসময়, ঠিক আছে? তো সবসময় তোমার একটা কাজ হইতে থাকবে, ঠিক আছে? তো মনে করো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা এ ভেক্টর নাম দিলাম, আর তুমি হচ্ছে এ ভেক্টর বরাবর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই ছোট একটা ডিস্টেন্স যাইতে কি পরিমাণ কাজ করতে হয় সেটা বের করতে চাও। তো এ ডট ডিএল টাই হচ্ছে তোমার এতটুকু অংশের জন্য ওয়ার্ক ডান আর কি, বা এই কোয়ান্টিটিটাকেই তোমার এই যে ইলেকট্রোম্যাগনেটিক্স আর কি সার্কুলেশন বলে, ঠিক আছে? তো এইটা হইতেছে তোমার সার্কুলেশন শুধুমাত্র ডিএল পোর্শনের জন্য। মানে বেসিক্যালি সার্কুলেশন জিনিসটা হচ্ছে ওয়ার্ক ডান বাট একটা সার্কুলার পাথে, দ্যাটস ইট, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, তুমি আসলে এই পুরা পাথটা ট্রাভার্স করে আসতে কি পরিমাণ কাজ করতেছে সেটা জানতে চাও, তাহলে তোমাকে আসলে কি করতে হবে? এ ডট ডিএল এর ইন্টিগ্রেশন নিতে হবে, তাই না? এইটাই হচ্ছে তোমার নিট সার্কুলেশন, ঠিক আছে? এ ডট ডিএল টাই হচ্ছে তোমার নিট সার্কুলেশন। এন্ড এই যে তুমি একটা ক্লোজড লুপ বরাবর ঘুরলা, এই লুপের একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে, আচ্ছা ক্লোজড লুপ তো অবশ্যই একটা নাম, এটার আরেকটা নাম দেখবা বইয়ে লেখা হচ্ছে কন্ট্রোল। একটা কন্ট্রোল ঘুরে আসলে তোমার যে পরিমাণ মানে নিট ওয়ার্ক হয় সেটাই হচ্ছে নিট সার্কুলেশন। সার্কুলেশনের বিভিন্ন মিনিং থাকতে পারে ম্যাথমেটিক্যালি, বাট আমাদের কোর্সে ওয়ার্ক ডান একটা লুপের মধ্যে, সেটা হচ্ছে সার্কুলেশন বলবো আমরা, ঠিক আছে? And এখানে যদি তোমরা আবার একটু চিন্তা করো, আমি একটা ক্লোজড পাথ ঘুরছি, তাই না? এক পয়েন্ট থেকে জার্নি শুরু করে আরেকটা মানে ওই পয়েন্টেই জার্নিটা শেষ হয়েছে। তাই যখনই তুমি একটা ক্লোজড পাথের উপর ইন্টিগ্রাল করো, তখন এই যে ডিএল, সেটা ক্লোজড পাথে একটা ক্লোজড সাইন দিয়ে দেয়া বেটার, ঠিক আছে? এটা বুঝতে সুবিধা হয়। আমরা যখন একটু আগে ক্লোজড ভলিউম নিয়ে কথা বলছি, সরি ক্লোজড সারফেস নিয়ে কথা বলছি, ক্লোজ সারফেস আমরা কিভাবে ডিফাইন করলাম মনে আছে? যে যেই সারফেস তোমার একটা ভলিউম এনক্লোজ করে তাকেই হচ্ছে আমরা একটা ক্লোজড সারফেস বলতেছি, তাই না? তোমার এরকম একটা স্ফিয়ার আছে, বেসিক্যালি স্ফিয়ারের সারফেসটা কি করতেছে? তোমার একটা স্ফিয়ারিক্যাল ভলিউম এনক্লোজ করতেছে, তো সেটাকে আমরা একটা ক্লোজড সারফেস বলতে পারি। তো ক্লোজড লুপ যদি থাকে, তাহলে ক্লোজ লুপের এগেইনস্টে কি একটা ওপেন লুপ বলে অন্য একটা জিনিস থাকা উচিত, এটা বুঝাই যাচ্ছে আসলে। এটা আমরা কিভাবে ডিফাইন করব? ক্লোজড লুপ হচ্ছে যেই লুপ একটা এরিয়া এনক্লোজ করে, ঠিক আছে? ফর এক্সাম্পল, মনে করো একদম প্লেন দিয়ে যদি চিন্তা করি, এরকম একটা ওপেন প্লেন আছে তোমার কাছে। তো এই প্লেনটা আসলে কি একটা, এটা কিন্তু একটা ওপেন সারফেস, যদি সারফেস হিসেবে চিন্তা করো, সে একটা ওপেন সারফেস। কেন? কারণ সে কিন্তু কোনো ভলিউম এনক্লোজ করে নাই, তাই না? এটা মনে হয় দেখেই বুঝে যাওয়ার কথা। তার সারাউন্ডিং হচ্ছে এয়ার, মানে বাতাস টাতাস আছে তার তার চারপাশে, বাট তার ভিতরে কিন্তু কিছু নাই। তো এটা একটা ওপেন সারফেস। আচ্ছা, লুপে আসি। তার যে চারটা এজ আছে, তুমি মনে করো এই এজ বরাবর ঘুরতেছো, তাহলে এই চারটা লাইন দিয়ে আসলে কি হয়েছে? এই প্লেনটা কাভার হয়ে গেছে না? কারণ কি, সে এক জায়গা থেকে জার্নি শুরু করে ওই জায়গাতেই আবার ফেরত গেছে, তাই না? তো যখনই তুমি একটা ক্লোজড লুপে ঘুরবা, সে একটা সারফেস এনক্লোজ করবে, ঠিক আছে? তারপরে মনে করো একটা ইরেগুলার শেপ যদি নাও, একটা ইরেগুলার শেপে যদি তুমি ট্রাভার্স করো, এখান থেকে শুরু করলা, এভাবে জার্নি শুরু করলা, তখন কি হবে?
ক্লোজড লুপ মানে সে একটা সারফেস এনক্লোজ করে ফেলতেছে, একটা ওপেন সারফেস এনক্লোজ করে ফেলতেছে, ঠিক আছে। বাট তুমি যদি মনে করো এইখান থেকে জার্নি শুরু করলা, শুরু করে 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 এই পয়েন্টে এসে থেমে গেলা, তাহলে সে কি কোনো সারফেস এনক্লোজ করছে? করে নাই কিন্তু, তাই না? তো বেসিক্যালি যখনই তুমি একটা ক্লোজড লুপ মানে হচ্ছে যখন তুমি এক পয়েন্ট থেকে জার্নি শুরু করে আবার ওই পয়েন্টেই ফেরত আসবা, এবং সকল ক্লোজড লুপের সাথে একটা করে ওপেন সারফেস অ্যাসোসিয়েটেড। আর ক্লোজড লুপের সাথে ওপেন সারফেস অ্যাসোসিয়েটেড। আর ওপেন লুপের সাথে, মানে ওপেন লুপ মানে এই যে এটার ক্ষেত্রে আর কি, যে তুমি এ থেকে জার্নি শুরু করে বি তে শেষ করলা, দুইটা পয়েন্ট সেম না, শুরুর আর শেষ পয়েন্টটা সেম না, তো সেই ক্ষেত্রে কি কোনো ওপেন সারফেস অ্যাসোসিয়েটেড থাকবে না। আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে তোমার কোনো ক্লোজড লুপ কোনো ক্লোজ সারফেস তৈরি করতে পারে না। এটা কেমনে প্রুফ করবা? এই যে মনে করো তুমি এই স্ফিয়ারটার দিকে তাকাও, এই স্ফিয়ারটা কি একটা ক্লোজড সারফেস, তাই না? বাট এই স্ফিয়ারের উপর কিন্তু তুমি আসলে যে কোনো ডিরেকশন বরাবর মুভ করে আরেক পয়েন্টে শুরু করতে পারো, ঠিক আছে? মনে করো এই পয়েন্ট থেকে জার্নি শুরু করে তুমি এই স্ফিয়ারটাকে ট্রাভার্স করে ওই পাশ দিয়ে বের হইলা, অথবা এখান থেকে জার্নি শুরু করে তুমি ওই স্ফিয়ারটাকে ট্রাভার্স করে ওই পাশ দিয়ে বের হইলা। মানে কোনো ওয়েল ডিফাইন্ড কোনো ক্লোজড লুপ নাই, ঠিক আছে? সো একটা ক্লোজড সারফেসের সাথে কখনো কোনো ক্লোজ লুপ থাকে না। ওইটা পরের আলোচনা, ওইটা নিয়ে আমরা আসলে যখন দরকার তখন দেখবো, এখন জানা দরকার নেই। এখন জাস্ট জানো যে আমাদের দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ক্লোজড লুপ, একটা ওপেন লুপ। ক্লোজ লুপ একটা ওপেন সারফেস এনক্লোজ করে, বাট ওপেন লুপ কোনো সারফেস এনক্লোজ করে না। ওকে, তো এখন আমরা যখন ডাইভারজেন্স ক্যালকুলেট করছিলাম, এখানে ছোট করে একটু যদি দেখাই, আচ্ছা ছোট করে দেখানো লাগবে না, আমরা যখন ডাইভারজেন্স ডিফাইন করছিলাম তখন আমরা হচ্ছে সেটাকে ডিফাইন করছিলাম হচ্ছে নিট ফ্লাক্স ফ্লাক্স নিট ফ্লাক্স পার ভলিউম দিয়ে, ঠিক আছে? মানে প্রতি ইউনিট ভলিউম দিয়ে আসলে কতটুকু ফ্লাক্স বের হয়ে যাইতেছে সেটা। সার্কুলেশন, কার্লটা আমরা কিভাবে ডিফাইন করি? এই যে সার্কুলেশন, আমরা একটা বড় লুপ ধরে আগে টোটাল কত কাজ সেটা বের করছি এখানে। তো এই যে ক্লোজ লুপটা যখন আমরা কভার করছি তখনই কি হয়ে গেছে, সাথে সাথে একটা ওপেন সারফেস ক্রিয়েট হয়ে গেছে না? তো আমরা এই সারফেসের এরিয়া দিয়ে যদি জিনিসটাকে ভাগ করি, এটা হচ্ছে নিট সার্কুলেশন, সেটাকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আসলে এখানে পার ইউনিট এরিয়া কভার করতে আমার কতটুকু কাজ হয়েছে সেটা পাওয়া যাবে। সার্কুলেশন পার ইউনিট এরিয়া। তুমি চিন্তা করো, তুমি যখন আসলে এই পয়েন্ট থেকে জার্নি শুরু করছো, তুমি এখানে যখন আসছো তখন সে অল্প একটু এরিয়া কভার করছে, আর একটু যখন গেছো তখন সে একটা বড় এরিয়া কভার করছে, আর একটু যখন গেছো তখন সে আরো বড় একটা এরিয়া কভার করছে, এরকম করে তুমি যখন আবার আগের পয়েন্টে ফিরে আসো তখন সে টোটাল এরিয়াটা কভার করছে, ঠিক আছে? তো এভাবে করে আমরা একটু আগে কি বলছি, যে বড় এরিয়া নিয়ে বড় রিজিয়ন নিয়ে কাজ না করে ছোট, রিলেটিভলি ছোট রিজিয়ন নিয়ে কাজ করলে আমরা হচ্ছে মানে কি বলবো মোর কনসেন্ট্রেটেড ইনফরমেশন পাবো আর কি। তো এই জন্য আমরা যদি টোটাল সার্কুলেশন নিয়ে কাজ না করে সার্কুলেশনকে এরিয়াটা দিয়ে ভাগ করে নিই তাহলে আমি কি পাবো, পার ইউনিট এরিয়া কভার করতে আমার কতটুকু কাজ হয়েছে। তো ওই কাজটা যার যত বেশি, সে তত বেশি ঘুরাবে, তার সার্কুলেশন তত বেশি হবে, ঠিক আছে? তো বেসিক্যালি এই কোয়ান্টিটিটাকেই বলে হচ্ছে গিয়ে একটা ভর্টেক্স সোর্সের কার্ল। তো বেসিক্যালি ডাইভারজেন্সের জন্য আমরা হচ্ছে টোটাল ফ্লাক্স পার ইউনিট ভলিউম বের করতাম, আর কার্লের জন্য আমরা টোটাল সার্কুলেশন অর ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া যেটা সেটা বের করব। মানে কি ধরনের জিনিস দেখতে। এন্ড কার্লটা হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর, ঠিক আছে? মানে তুমি আসলে ডাইভারজেন্স যখন অ্যাপ্লাই করো, ডাইভারজেন্স অ্যাপ্লাই করলে যেটা হয়, তোমাকে টোটাল কতটুকু
মানে কয়টা ফ্লাক্স বের হয়ে যেতেছে সেটার একটা মেজার দেয়। তো ডাইভারজেন্স হচ্ছে কি তোমার একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই হয়ে তোমাকে একটা স্কেলার আউটপুট দেয়। গ্রেডিয়েন্ট কি ছিল যদি মনে করে দেখো, গ্রেডিয়েন্ট একটা স্কেলারের উপর অ্যাপ্লাই হয় একটা ভেক্টর আউটপুট দেয়। আর কার্ল হচ্ছে একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই হবে এন্ড আউটপুটেও তোমাকে একটা ভেক্টর দিবে। এটা জাস্ট বুঝায় আর কি যে তোমার আসলে আহ, কোন ডিরেকশন, মানে তুমি যেই আসলে ওপেন সারফেসটা ইন্ডিউস করছো সেটা আসলে কোন ডিরেকশন বরাবর ইন্ডিকেট করতেছে সেটা আর কি, মানে জাস্ট এটার সাথেই আমরা একটা ইউনিট ভেক্টর অ্যাড করে দিব। ঠিক আছে, এই ইউনিট ভেক্টরটার অ্যাকচুয়ালি কাজ কি, মানে তুমি কোন ডিরেকশন বরাবর ট্রাভার্স করলে তোমার কাজটার পরিমাণ ম্যাক্সিমাম হবে। বাট অতটুকু বোঝার এখানে জরুরি না, জাস্ট এতটুকু বুঝলেই হবে। তুমি মনে করো এখানে এই ডিরেকশন বরাবর ট্রাভার্স করলে তোমার এমন একটা প্লেন হইলো যে প্লেনটার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর। তুমি যদি এই বরাবর ট্রাভার্স না করে এই বরাবর ট্রাভার্স করতা, তাহলে কি হইতো, এখানে অন্য এক ধরনের ইয়ে হইতো, তাই না? মানে অন্য এক ধরনের সারফেস ইনডিউসড হইতো যেটার পারপেন্ডিকুলার এই ডিরেকশনে। তো আসলে তুমি কোন দিক বরাবর ট্রাভার্স করতেছো, করার কারণে কোন ওপেন সারফেস ক্রিয়েট হয়েছে সেটা বোঝানোর জন্য হচ্ছে আমরা একটা ইউনিট ভেক্টর অ্যাড করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে গিয়ে আসলে কার্ল। তো কার্লের কনসেপ্ট আশা করি বোঝা গেছে। এর চেয়ে বেশি আমাদের নর্মালি দরকার হয় না। আচ্ছা, তো বেসিক্যালি তুমি যখন একটা লুপে ঘুরো, কোন একটা ফোর্স ফিল্ডের মধ্যে, একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যেটাই হোক, তুমি যখন একটা একটা ফিল্ডের ভিতর এক পয়েন্ট থেকে জার্নি শুরু করে অনেক দূর ঘুরে টুরে আবার ওই পয়েন্টে ফেরত আসো, তখন তুমি কি একটা লুপ কভার করলা। তো এই লুপে ওই যে ফিল্ডের ভিতর দিয়ে তুমি আগাইতেছো তাতে কি তোমার কিছু কাজ করতে হবে। তো পুরাটা ঘুরে আসতে যেই কাজ করতে হয়েছে সেটাকে বলে হচ্ছে নিট সার্কুলেশন। এন্ড এই পুরাটা ঘুরে আসতে গিয়ে তুমি এই যে ইন দা প্রসেস মাঝখানে যেই এরিয়াটা কভার করছো সেটা দিয়ে যদি ভাগ করে দাও টোটাল কাজকে, তাহলে তুমি পেয়ে যাবা যেটা, সেটাকে বলা হচ্ছে কার্ল। মানে টোটাল ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া, সেটাকে বলা হচ্ছে কার্ল। ঠিক আছে, সোজা কথা। তো এটা বুঝাই যায় যে তোমার আসলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখতাম যে পজিটিভ চার্জ আসলে একটা স্ট্রেট লাইন বরাবর দূরে সরায় দিতেছে অন্য টেস্ট চার্জকে। তো তার মানে কি একটা ইলেকট্রিক ফিল্ড আসলে তার কোনো কার্ল নাই, মানে সে হচ্ছে ঘুরায় না, সাধারণত সে ঘুরায় না। বাট একটা ম্যাগনেটিক ফিল্ড কি করে, একটা ম্যাগনেটিক ফিল্ড একটা যদি আমরা যদি একটা আহ কি বলে একটা ফ্রি একটা নর্থ পোল বা ফ্রি সাউথ পোলকে রিলিজ করে দিতে পারতাম, সে হচ্ছে একটা সার্কুলার পথে তাকে ঘুরায় আনে। তো ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে একটা কার্ল আছে। ঠিক আছে, কার্ল থাকা মানে সে ঘুরাইতে চেষ্টা করে, কার্ল না থাকা মানে সে ঘুরাইতে চেষ্টা করে না, দ্যাটস ইট। তো এখানেও আমাদের আসলে কার্লের যে ডেফিনেশনটা সেটা লাগবে, সেটা কি বুঝায় সেটা জাস্ট একটু বুঝতে হবে। ক্লোজড লুপ যে ওপেন সারফেস কভার করে সেটা বুঝতে হবে একটু। এন্ড দেন আমাদের লাগবে হচ্ছে কার্ল ক্যালকুলেট করার যেই ফর্মুলা সেটা। যে কোনো একটা ভেক্টর আছে তার কার্ল বের করবা, সেটাকে লেখে হচ্ছে এভাবে, নেবলা ক্রস এ। গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার সেটাকে লেখে হচ্ছে জাস্ট নেবলা ভি। ডাইভারজেন্স অফ এ ভেক্টর সেটাকে লেখে হচ্ছে নেবলা ডট এ। আর কার্ল যেটা সেটাকে লেখে হচ্ছে নেবলা ক্রস এ, এভাবে। আচ্ছা, তো জেনারেল ফর্মুলাটা দেখতে এরকম, এখানেও ডাইভারজেন্সের মতো একটা শুরুতে ভাগ আছে, হচ্ছে H1 H2 H3।
আচ্ছা, বেসিক্যালি এই ফর্মুলাটা দেখতে খুবই বাজে লাগতেছে, তো এটা হচ্ছে আমরা যখন একটা ম্যাথ করে দেখাবো তখন আর কি জিনিসটা ক্লিয়ার হবে যে এখানে আসলে কি প্রসিডিউর হইতেছে। বাট তোমরা সবাই হচ্ছে একটা ম্যাট্রিক্স এর ডিটারমিন্যান্ট বের করতে পারো, ঠিক আছে? বা তোমরা যখন ক্রস প্রোডাক্ট বের করছো তখন তোমরা এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করছো আর কি। তো ফর্মুলাটা দেখতে এমন, এটার প্রুফ যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও দেখে নিতে পারো, বাট এটার প্রুফটা আমি এখানে দেখাবো না, এটা জরুরি না। আমাদের হচ্ছে জাস্ট ফর্মুলাটা দেখতে হবে। তো তো স্বাভাবিকভাবে এটা থেকে আমরা কি করতে পারি, তোমার প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমের জন্য ফর্মুলা লিখতে পারি, তাই না? কার্টেসিয়ান সিস্টেমের জন্য যদি দেখো তাহলে কার্ল অফ এ ভেক্টর হবে হচ্ছে তোমার, কার্টেসিয়ান সিস্টেমে কি h1 h2 h3 সবগুলোর ভ্যালু 1, এই আবারও সেম জিনিস, সো 1/1 হবে। দেন ভিতরে হবে কি h1 এর ভ্যালু 1, সো ax ay az ddx ddy ddz, ঠিক আছে? h1 হচ্ছে 1, সো এটা হবে হচ্ছে ax কম্পোনেন্ট, এটা ay কম্পোনেন্ট, এটা az কম্পোনেন্ট। কার্টেসিয়ান সিস্টেমের জন্য আগের মতোই জিনিসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখন ডিটারমিনেন্ট আমরা কি করতাম, বেসিক্যালি আমরা এই জিনিসটাকে এক্সপ্যান্ড করতাম কিভাবে। ফার্স্টে ax কে যদি রাখো ax, দেন এটা ddy of az মাইনাস এটা ddz of ay, ঠিক আছে? দেন হচ্ছে মাইনাস ay, এই যে এই পয়েন্টের জন্য মাইনাস, তো ay এর জন্য কি হইতো আমাদের ddx az মাইনাস ddz ax, ভুল লিখলে বইলো, ঠিক আছে? আর az এর জন্য আমাদের কি হইতো এটা, আর হচ্ছে এটা ddx এর সাথে যাবে হচ্ছে ay, আর ddy এর সাথে যাবে হচ্ছে ax, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা কার্লটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো অবভিয়াসলি লেখাই যেতেছে এখানে আসলে ax ay az কম্পোনেন্ট আছে, সো কার্লটা একটা ভেক্টর। সিমিলারলি আমি যদি এখন এটাকে সিলিন্ড্রিক্যালটা তোমরা নিজে লেখা নিও, আমি স্ফিয়ারিক্যালটা দেখাই দিই। স্ফিয়ারিক্যালের জন্য h1 h2 h3 এর মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কত, 1/r² sin থিটা হবে, তাই না? 1/r² sin থিটা, এন্ড h1 টা হচ্ছে তোমার 1, সো ar, h2 এর ভ্যালু হচ্ছে r, সো r a থিটা, আর h3 টা হচ্ছে r sin থিটা, সো r sin থিটা a phi। এখানে হচ্ছে খালি ডিফারেন্সিয়াল অপারেটর গুলা। এটা কয়েকবার অঙ্ক করলে হচ্ছে তোমাদের হাতে চলে আসবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এ আর h2 এর ভ্যালুটা হচ্ছে r, সো r a থিটা, আর h3 এর ভ্যালু হচ্ছে r sin থিটা, সো r sin থিটা a phi, ঠিক আছে? এভাবে হচ্ছে ফর্মুলা গুলো যাবে, জাস্ট ফর্মুলায় বসাবা, এক্সপ্যান্ড করবা, তোমাদের রেজাল্ট চলে আসবে। তো জাস্ট এই ফর্মুলাটা লাগবে আমার, জেনারেল ফর্মুলা। আচ্ছা, লাস্ট টপিক যেটা কার্লের, সেটা হচ্ছে গিয়ে তোমাদের স্টোকস থিওরেম। তো বেসিক্যালি আমাদের কি ছিল, ডাইভারজেন্স ছিল, ডাইভারজেন্সের সাথে একটা থিওরেম ছিল যেটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। আর কার্লের সাথে এরকম একটা অ্যাসোসিয়েটেড সূত্র আছে, ওইটাও মোটামুটি আগেটার মতোই সিম্পল, এটাকে বলা হচ্ছে স্টোকস থিওরেম, ঠিক আছে? কার্ল থিওরেমও বলা যেত, বাট কেন স্টোকস থিওরেম বলা জানি না। তো যাই হোক, এটার কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি মনে করো, আচ্ছা এখানে আমি যেটা ছবি আঁকছি সেটা হচ্ছে একটা ওপেন সারফেস, ঠিক আছে? এটা যে একটা ওপেন সারফেস, এটা বুঝাই যায় মনে হয় একটা ফুটবলকে আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে ফেলছি। তো যেটা হয়েছে সেখানে একটা ওয়েল ডিফাইন্ড একটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোলটা মানে বোঝা যাওয়ার কথা, এই যে উপরে যেই লাইনটা বেসিক্যালি যেটা, তাই না? বেসিক্যালি এইটা হচ্ছে তোমার এখন একটা ডিফাইনিং কন্ট্রোল, আর এই যে এই পাশে বাদ বাকি নিচের দিকে যেটা আছে সেটা হইতেছে তার সারফেসটা। আচ্ছা, তো এখন তুমি আসলে কি করতে পারো বলো তো, এখানে আসলে ছোট ছোট অনেকগুলা মানে ওপেন সারফেসে ভাগ করতে পারো, মনে করো এটা একটা ওপেন সারফেস, তারপরে এটা একটা ওপেন সারফেস, এটা একটা ওপেন সারফেস, এরকম অনেকগুলো ওপেন সারফেসে ভাগ করতে পারো। প্রতিটা ওপেন সারফেসের জন্য তুমি এ ডট ডিএল এ ডট ডিএল এ ডট ডিএল এরকম বের করতে পারো।
দেন সবগুলোকে সাম আপ করে তুমি কি করতে পারো, টোটাল সার্কুলেশন বের করতে পারো, তাই না? যে ফর এক্সাম্পল মনে করো তুমি আসলে কি করলাম, মনে করো এই ওপেন সারফেসটা নিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে? তো এই ওপেন সারফেসটার জন্য মনে করো এখানে একটা মানে এখানে একটা ফিল্ড ভেক্টর আছে মনে করো এ। তো এই ভেক্টরটার কার্ল বের করতে চাই আর কি আমরা, ঠিক আছে? তো এই যে এখানে যে সারফেসটা দেখাইতেছি, এই সারফেসটার জন্য আমরা ফার্স্টে কার্ল বের করব। তো এই সারফেসটার কন্ট্যুর কোনটা আসলে, এই যে এই লাইনটা, তাই না? এই যে এতটুকু অংশ অ্যারো চিহ্ন দিয়ে যেটা দেখানো, এই পাশে অ্যারো। তো বেসিক্যালি এখানে জার্নি শুরু করো, এই পাশে আসো, এখানে আসো, এখানে আসো, আবার এখানে আসো, দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে জার্নিটা শেষ করো। তো বেসিক্যালি তুমি কি এই ছোট একটা কন্ট্যুর পেয়ে গেলা। তো এই ছোট কন্ট্যুরটার জন্য আমরা এ ডট ডিএল বের করতে পারি, যেটা ডিরেকশন কোন দিকে হবে অবভিয়াসলি বোঝা যাইতেছে, তোমার এই সারফেসটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে আর কি, ঠিক আছে? তো এরকম এ ডট ডিএল এ ডট ডিএল এ ডট ডিএল বের করলাম। এই যে এই সারফেসের জন্য মনে করো বের করলা, এখানে একটা সারফেস আছে না, এই সারফেসটার জন্য তুমি মনে করো এ ডট ডিএল বের করলা। তো আসলে টোটাল সার্কুলেশন জিনিসটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, এ ডট ডিএল, ঠিক আছে? আচ্ছা, অর্ণব সরকার রেইজড হ্যান্ড বলো। স্যার পারপেন্ডিকুলার ডিরেকশনটা কোন দিকে হবে ওটার জন্য কি কোনো রুল আছে, মানে লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড রুল, নাকি জাস্ট ওই সারফেসের ও একটা এটা হচ্ছে তোমার যেই দিকে ট্রাভার্স করতেছো, ওইটা একটু দেখায় দিই। তা মনে করো তোমার কাছে একটা সারফেস আছে, এটা একটু ইম্পর্টেন্ট, একটু তোমরা দেখে রাখো আর কি। মনে করো এখানে একটা সারফেস আছে, তো এই সারফেসের তো আসলে পারপেন্ডিকুলার তোমার এই ডিরেকশনও হইতে পারে, এই ডিরেকশনও হইতে পারে, তাই না? কোনটা ধরবা হ্যাঁ তুমি স্যার হচ্ছে? ওটাই। হ্যাঁ, মনে করো এই ডিরেকশনে যদি কন্ট্যুর ট্রাভার্স করো, এটা কি ক্লকওয়াইজ ডিরেকশন, তো তুমি ক্লকওয়াইজ ডিরেকশন রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? ওকে রাইট স্যার। হ্যান্ড রুল ফলো করবা, যে ডিরেকশনে ট্রাভার্স করতেছো সেই ডিরেকশনে রাইট হ্যান্ডের মানে ফিঙ্গার গুলো রাখলে তোমার থাম্বটা যে দিকে ডিনোট করবে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে আসলে কি নিচের দিকটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার হয়। আর যদি তোমার ডিরেকশনটা উল্টা হইতো, অ্যান্টি ক্লকওয়াইজ হইতো, তাহলে হচ্ছে এটা উপরের দিকেরটা তুমি নিতা। এটা একটু মাথায় রেখো আর কি। এটা কখন কখন অ্যাপ্লাই হবে সেটা আমি কয়েকটা এক্সাম্পল দেওয়ার সময় বলে দিব আর কি। ওকে স্যার, বুঝছি, থ্যাংক ইউ স্যার। তো বেসিক্যালি তোমার, ও আচ্ছা, তোমার এরকম কি আছে, এই কন্ট্রোল মানে এই যে ওপেন সারফেসটা, সেটাকে আসলে আমি অনেকগুলো ছোট ছোট সারফেসে ভাগ করতে পারি, ঠিক আছে? তো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে মনে করো কোনো একটা পার্টে একটু জুম করি, মনে করো এই পার্টের তিনটা নিয়ে আমি একটু কাজ করি, জিনিসটা দেখতে কি এরকম, একটা সারফেসের তিনটা পার্ট। তুমি একটা সারফেস নিয়ে কাজ করার সময় এই ডিরেকশনে ট্রাভার্স করলাম, এর ঠিক পাশের সারফেসটা নিয়ে যখন কাজ করবা, তখন তোমার ইয়েটা কিরকম হবে, লুপটা কিরকম হবে আসলে, এই ডিরেকশন, এইটা, এটা, এটা, দেন পাশে এর পাশেরটা নিয়ে যখন কাজ করবা সেটা ডিরেকশনটা হবে এরকম। তারপরে নিচে আছে, উপরে আছে, সাইডে আছে, এরকম আরো অনেকগুলো ঘর আছে। একটা জিনিস যদি একটু খেয়াল করো, এই যে অ্যাডজাসেন্ট কর্নার গুলা না, সেগুলো কিন্তু আসলে ক্যান্সেল আউট হয়ে যেতেছে, দেখছো? মানে তুমি যখন আসলে এই সারফেসটা নিয়ে কাজ করবা তখন সেটার একটা ইন্টিগ্রাল এই বরাবর পাবা, বাট তুমি যখন আসলে তার ঠিক পাশেরটা নিয়েই সেম ভেক্টর নিয়ে কাজ করতেছো, তখন কি তুমি আসলে উল্টা ডিরেকশনে একটা এ ডট মানে একটা একটা ইয়ে পাবা, ইন্টিগ্রাল পাবা, তাই না? তো আসলে জি এটা স্যার। ক্যান্সেল আউট হয়ে যেতেছে। তো এরকম আসলে মানে এর এই পাশেও কয়েকটা ঘর আছে, তো তাদের জন্য ট্রাভার্সিং ডিরেকশনটা এরকম হবে। তারপরে এটার জন্য হবে হচ্ছে তোমার এই ডিরেকশনে, এটার জন্য এই ডিরেকশনে হবে। তো আসলে দেখো মানে অ্যাডজাসেন্ট কর্নারে যা যা আছে সব ক্যান্সেল আউট হয়ে যায়, কিন্তু সব ইন্টিগ্রাল সরাসরি ক্যান্সেল আউট হয়ে যায়। তোমার শেষ পর্যন্ত কোন ইন্টিগ্রাল গুলা থাকবে, কেবলমাত্র যেগুলাকে অপোজ করার মতো কোনো এজের কোনো ইন্টিগ্রাল নাই বা কন্ট্রোল নাই। যেমন মনে করো এই যে এখানে একদম এজে যেই সারফেস গুলো আছে, এই সারফেসের উপরের পার্টে যে তুমি ট্রাভার্স করতেছো সেটাকে নেগেট করার মতো কিন্তু উপরে কেউ নাই, ঠিক আছে?
তার মানে যেটা হবে, তুমি যদি আসলে এই পুরা ওপেন সারফেসটার উপর সারফেস ইন্টিগ্রাল ক্যারি আউট করো, তোমার আসলে খালি এই যে এই বাউন্ডারি গুলা দিয়ে যেই লাইন গুলা গেছে কেবলমাত্র সেইটার কম্পোনেন্ট গুলাই বাকি থাকবে, বাদ বাকি গুলা সব নিজেরা নিজেরা ভিতরে ভিতরে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ওয়েল ডিফাইন্ড কন্ট্রোলটা দরকার বুঝার জন্য, ঠিক আছে? তুমি যখন কার্ল ক্যালকুলেট করবা, আসলে তুমি একটা ওপেন সারফেসের উপর কার্ল ক্যালকুলেট করতে গেলে সবসময় তার ওয়েল ডিফাইন্ড যেই কন্ট্রোলটা সেটার উপর ক্যারি আউট করলেই আসলে হইতেছে, ঠিক আছে? বেসিক্যালি তুমি আসলে, তোমাকে যদি এরকম একটা ওপেন সারফেস দিয়ে দেয় আর বলে সেটার তুমি টোটাল সার্কুলেশন বের করো, তুমি আসলে কি করবা? এই যে ওয়েল ডিফাইন্ড যে কন্ট্রোলটা, এটার নাম একটা দিলাম কি, এইটা বরাবর জাস্ট একটা এ ডট ডিএল করবা, তাইলেই হবে, ঠিক আছে? এটাই তোমার নিট সার্কুলেশন। তো দেন अगेन তোমাদের যখন আমি ডাইভারজেন্স থিওরেম পড়াইতেছিলাম তখন সেখানে একটা কথা বলছিলাম যে তুমি নিট সার্কুলেশন আইদার এ ডট ডিএস দিয়ে বের করতে পারো। এই যে একটু যদি দেখাই আমি, যে নিট সার্কুলেশন, সরি, নিট ফ্লাক্স কতটুকু বের হইতেছে সেটা তুমি এ ডট ডিএস দিয়েও ক্যালকুলেট করতে পারো, অথবা তুমি আসলে ডাইভারজেন্স বের করে ডাইভারজেন্সকে ভলিউম দিয়ে গুণ করে যদি পুরো ভলিউমের উপর ইন্টিগ্রাল করো সেই ক্ষেত্রেও পাইতে পারো, ওইটাও নিট ফ্লাক্স ইন্ডিকেট করবে। এখানেও আসলে জিনিসটা সেম, তোমাকে যখন একটা ওপেন সারফেস দিবে, স্বাভাবিক তুমি আসলে এই ওয়েল ডিফাইন্ড যেই কন্ট্রোলটা এখানে যেটা সি, সেইটা বরাবর তুমি যদি এ ডট ডিএল বের করো তাহলেই তোমার নিট সার্কুলেশন বের হয়ে যাবে। অথবা তুমি যেটা করতে পারো, তুমি এখানে যে পুরা যে সারফেসটা, এই যে এই সারফেস এই সারফেস এই সারফেস এই সারফেস এই সারফেস এগুলো মিলে যে টোটাল সারফেসটা, সেটার জন্য কিছু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জন্য, এই যে এখানে আমি কি করছি, যে ছোট ছোট প্রতিটা সারফেসের জন্য কি মানে সার্কুলেশন বের করছি না, সবগুলাকে সাম করেও নিট সার্কুলেশন বের করতে পারো, ঠিক আছে? তো এটাকে লেখে এভাবে, আগে লিখি তারপরে বুঝাইতেছি। এটাও তোমার নিট সার্কুলেশন বুঝাবে। কেন এটা নিট সার্কুলেশন বুঝাবে? এই টার্মটা কি, কার্ল, তাই না? এন্ড আমরা একটু আগেই দেখে আসছি কার্লটা অ্যাকচুয়ালি কি, সার্কুলেশন পার ইউনিট এরিয়া, তাই না? তো তুমি কার্ল নেয়ার মানেই হচ্ছে তুমি আসলে সার্কুলেশন পার ইউনিট এরিয়া নিছো। সেটাকে যদি তুমি, এটা কোন এরিয়া, এটা আসলে তুমি যে এই ছোট্ট একটা রিজিয়নে যে ট্রাভার্স করতেছো তুমি, এই রিজিয়নের এরিয়াটা না, বেসিক্যালি এটাকেই যদি তুমি এরিয়া দিয়ে গুণ দাও তুমি আসলে কি পেয়ে যাবা, শুধু সার্কুলেশনটা পেয়ে যাবা। তো ওভার দা ফুল সারফেস তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করে দাও, এখন ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলেই তুমি কি নিট সার্কুলেশন পেয়ে যাবা আসলে। তো এটাও নিট সার্কুলেশন, এটাও নিট সার্কুলেশন। তো স্টোকস থিওরেমটা আসলে এই জিনিসটাই বলে যে তুমি ওয়েল ডিফাইন্ড যেই কন্ট্রোল সেটার এগেইনস্টে তুমি যদি লাইন ইন্টিগ্রাল করো, সেটা তোমাকে যেই রেজাল্ট দিবে নিট সার্কুলেশন। অল্টারনেটিভলি তুমি যদি ওই এরিয়া নিয়ে কাজটা করো তাহলেও সেটা তোমাকে সেম আউটকামই দিবে। বেসিক্যালি তোমার এই যে ক্লোজড কন্ট্রোলটা, সে যেই পুরা সারফেসকে এনক্লোজ করতেছে, সেই সারফেসটার উপর তুমি কার্লের ইন্টিগ্রেশন করলেও সেম রেজাল্ট পাবা। সো এটা হচ্ছে তোমার স্টোকস থিওরেম। আমি বলি, আমি এখানে কিন্তু আসলে অনেক কথা বলছি। এই যে একটা, এখানে একটা মানে অর্ধেক ফুটবল আঁকছি, সেটা সারফেস ধরে দৌড়াইছি, তারপরে সেটা ওয়েল ডিফাইন কন্ট্রোল ডিফাইন করছি, এগুলো আমি সব করছি হচ্ছে বেসিক্যালি আসলে কি হইতেছে কাহিনী সেটা বোঝানোর জন্য। তোমরা যখন ক্যালকুলেট করবা তখন আর কি তাহলে তোমাদের মানে মানে বুঝতে পারবা যে তোমরা আসলে কি কারণে এখন ক্যালকুলেট করতেছো, কি কারণে এখন ডাইভারজেন্স ক্যালকুলেট করতেছো। বাট ক্যালকুলেশন কিন্তু তোমরা জাস্ট জেনারেল ফর্মুলা দিয়ে করবা, তখন তোমাদের এত কিছু মাথায় রাখার দরকার হবে না, ঠিক আছে? সো এত জিনিস দেখে ওভারওয়েলড হয়ে যাওয়ার কিছু নাই, জাস্ট তোমাদের মানে ফর্মুলাটা মনে রাখলেই হবে। তো আচ্ছা, যাই হোক। এন্ড এখানেও নোটিস করো, আমরা যখন কন্ট্রোল বরাবর ইন্টিগ্রাল করলাম তখন আমরা কি একটা ক্লোজড সাইন দিছি, কেন? এটা একটা ক্লোজড লাইন বরাবর আমি আগে দিছি। বাট আমি যখন সারফেসটা করতেছি, এখানে প্রতিটা ছোট ছোট সারফেস আসলে কি একটা ওপেন সারফেস, কিন্তু ওই জন্য এখানে কোনো গোল সাইন দিই নাই। বইটা একটু পড়বা, ঠিক আছে? বইয়ে আসলে অনেক কথা লেখা আছে, তোমরা যদি চেং এর বইটা ফলো করো
চেং এর বইয়ের ব্যাপারে সবারই আসলে সেম কমপ্লেইন যে বইটা অনেক বড়, বইটাতে অনেক কথাবার্তা লেখা। তো অনেক কথাবার্তা লেখা থাকার একটা সমস্যা হইতেছে, মানে ভেরি ওয়েল টাইম কনজিউমিং, বাট সুবিধাটা যেটা সেটা হচ্ছে সে আসলে ওই কথাগুলোর মধ্যে আসলে সুন্দর করে সবগুলা জিনিস এক্সপ্লেইন করছে। তোমরা যদি একটু টাইম নিয়ে পড়তে পারো বুঝবা, অথবা ভিডিওটা দেখো, যতটুকু দরকার আমি বলে দিব। আর হচ্ছে কার্ল থেকে তাহলে টেক অ্যাওয়ে কি কি? কার্লের ডেফিনিশন বেসিক্যালি এটা হচ্ছে সার্কুলেশন পার ইউনিট এরিয়া। সার্কুলেশন মানে কি? সার্কুলেশন মানে হচ্ছে তোমার বেসিক্যালি একটা লুপ ধরে আগাইলে কাজ কতটুকু হয়। তো একটা কার্ল হচ্ছে একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই হবে এবং তোমাকে আউটপুটটাও একটা ভেক্টরই দিবে। কার্লের জেনারেল ফর্মুলা যেটা সেটা মাথায় রাখতে হবে। এন্ড লাস্টে গিয়ে হচ্ছে স্টোকস থিওরেম কি, স্টোকস থিওরেমের স্টেটমেন্টটা, বিবৃতিটা কি, এই যে এই জিনিসটা, এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। তোমাদের এমন অনেক সময় ম্যাথ আসতে পারে, এটা হচ্ছে এক্সাম্পলেও আছে, আমি তোমাদেরকে ম্যাথ দিয়ে দিব, ওখানে দেখায় যে একটা সারফেস দিয়ে দিবে তোমাদেরকে বা একটা কন্ট্রোল দিয়ে দিবে, বলবে এই কন্ট্রোলের উপর তুমি স্টোকস থিওরেম ভেরিফাই করো। স্টোকস থিওরেম যদি ভেরিফাই করতে বলে সেটার মানে হচ্ছে তুমি আসলে এই লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা সেটা দিয়ে সার্কুলেশন ক্যালকুলেট করবা, দেন রাইট হ্যান্ড সাইডের এটা দিয়ে ক্যালকুলেট করবা, দেন দেখাবা যে দুইটা সাইড সমান হয়েছে, এটাই আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দেই, আমি একটা জিনিস মিস করে গেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা ফিল্ডে ডাইভারজেন্স যদি জিরো হয়, ডাইভারজেন্স জিরো হওয়া মানে কি বলছিলাম, যে সোর্স তো নাই সিঙ্কও নাই, তাই না? যদি একটু মনে করে দেখো ডাইভারজেন্স আসলে কি হইতেছিল, মনে করো একটা ভলিউমের ভিতর তোমার যা ফ্লাক্স ঢুকতেছে তাই ফ্লাক্স বের হয়ে যেতেছে, মানে নিট কোনো চেঞ্জ নাই। এটা হইলে আসলে মানে কি, এটার মানে হচ্ছে এটার ভিতরে আসলে কোনো তাহলে চার্জ নাই, পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নাই বা কোনো সোর্স বা সিঙ্ক নাই। এইটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে সলিনয়েডাল ফিল্ড। ঠিক আছে? আর যদি কোনো একটা সিস্টেম বা কোনো একটা ভেক্টরের যদি কার্ল জিরো হয়, কার্ল জিরো হওয়া মানে কি, সে আসলে তার মধ্যে ঘুরানোর প্রবণতা নেই, তো এটাকে বলে হচ্ছে ইরোটেশনাল ফিল্ড, অথবা এটার আরেকটা নাম আছে কনজারভেটিভ ফিল্ড। কনজারভেটিভ কেন বলে, কারণ হচ্ছে তুমি মনে করো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের কি হইতো, আমরা যখন একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে আবার ঘুরে টুরে ওই পয়েন্টে ফেরত আসতাম, তখন আমাদের টোটাল কাজ হয়ে যেত জিরো, তো এটাকে আমরা তখন কনজারভেটিভ বলতাম আর কি। ঠিক আছে? বাট একটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আসলে তার প্রবণতাই থাকে হচ্ছে ঘোরানোর, সো তুমি আসলে যদি ঘুরে এক জায়গায় ফিরে আসো, তুমি আসলে ইন দা প্রসেস কিছু কাজ করতেছো, so তোমার কার্ল জিরো হইতেছে না, তো সেটা আর কনজারভেটিভ হইলো না। ঠিক আছে? তো আমি মিটিং এর টাইম তোমাদের একটা পর্যন্ত দিছিলাম, তো তোমরা মিটিং কেউ চাইলে লিভ করতে পারো, আমি এখানে একটা ছোট্ট একটা জিনিস এক্সপ্লেন করতে চাই, তো কারো ইচ্ছা হইলে বইসা দেখতেও পারো একটু, 3 মিনিট লাগবে। ব্যাপারটা হইতেছে কি তোমার, মনে করো তুমি যখন ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ করো, তখন তুমি মানে তখন মানে পজিটিভ চার্জ মনে করো বা নেগেটিভ চার্জ মনে করো, তুমি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ নাই এমন একটা রিজিয়ন সিলেক্ট করতে পারো, এমন একটা ভলিউম নিতে পারো, তো সেটার ক্ষেত্রে কত আসবে? ডাইভারজেন্স জিরো আসবে অবভিয়াসলি। বাট তুমি যদি স্ফিয়ারটা এই জায়গায় নাও, এই স্ফিয়ারের ভিতরে এখন কি একটা পজিটিভ চার্জ আছে, সো এটার জন্য ডাইভারজেন্স কি আসবে? পজিটিভ আসবে। এখানে যদি স্ফিয়ারটা নাও, এই স্ফিয়ারের ভিতরে এখন কি একটা নেগেটিভ চার্জ আছে, সো তার ডাইভারজেন্স নেগেটিভ আসবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে যখন তুমি কাজ করো, অবশ্যই তোমার এমন রিজিয়ন তুমি চুজ করতে পারবা যেটাতে ডাইভারজেন্স নন জিরো আসবে। ঠিক আছে? তার মানে এমন রিজিয়ন তুমি সিলেক্ট করতে পারবা যেখানে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে। বাট একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যখন তুমি কাজ করো, তখন আসলে তার ফ্লাক্স লাইন গুলা কিরকম বলতো, তারা যেখানে স্টার্ট হয় ওখানেই ফিনিশ হয় সব সময়। ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স লাইন গুলা সবসময় এক একটা ক্লোজড লাইন, এটা তোমাদেরকে বারবার হচ্ছে গিয়ে বলা হয়েছিল, আলাদা পয়েন্ট করে বলে দেওয়া হয়েছিল। তার মানে তুমি আসলে ম্যাগনেটিক ফিল্ডে কখনোই এমন কোন একটা সারফেস নিতে পারবা না যেটার মধ্যে ডাইভারজেন্সটা নন জিরো। মানে মনে করো তুমি এখানে একটা রিজিয়ন নিলা, এখানে একটা স্ফিয়ার নিলা, এই স্ফিয়ারে কি একটা ফ্লাক্স ঢুকতেছে একটা ফ্লাক্স বের হইতেছে,
তুমি এইটাকে সেন্টার করে একটা যদি স্ফিয়ার নাও, এই স্ফিয়ারটাতেও দেখো তুমি আসলে কি হইতেছে, যতগুলা ফ্লাক্স লাইন ঢুকতেছে আলটিমেটলি ততগুলা ফ্লাক্স লাইনই কিন্তু বের হইতেছে, তাই না? এই যে এখান দিয়ে একটা ফ্লাক্স লাইন সেও বের হয়ে যাইতেছে, আবারই সেটা পিছন দিয়ে এসে ঢুকতেছে। মানে মানে অদ্ভুত একটা ব্যাপার না? মানে আমি কিন্তু শুধু নর্থ পোলকে মানে কভার করে একটা ভলিউম নিছি, স্টিল আমি ডাইভারজেন্স 0 পাইতেছি। এটার মানে কি, তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে কম্পেয়ার করো তাহলে এটার মানে হইতেছে কোনো ফ্রি পজিটিভ চার্জ বা ফ্রি নেগেটিভ চার্জের মতো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ফ্রি নর্থ পোল বা ফ্রি সাউথ পোল থাকা পসিবল না। ঠিক আছে, এই জন্যই তোমাদেরকে আর কি এতদিন বলা হইতো যে আসলে ফ্রি নর্থ পোল ফ্রি সাউথ পোল পজিটিভ না, পসিবল না। কেন পসিবল না? কারণ সেটার ফ্লাক্স লাইন গুলার নেচার হচ্ছে এই ধরনের। ঠিক আছে, তো এগুলাকে বলে হচ্ছে তোমার সলিনয়েডাল ফিল্ড আর কি। তো এটা ডাইভারজেন্স তুমি যেইখানেই মানে যাই নাও না কেন, যেই রিজিয়নই নাও, যেই স্পিয়ারে নাও, এত বড় স্পিয়ারই নাও, যাই নাও, সবসময় তার ডাইভারজেন্স 0 আসে। ঠিক আছে, তো এইটাই আর কি। তো ক্লাস আজকে এতটুকুই। তো আমি হচ্ছে ডাইভারজেন্স এর কারেন্ট লেকচারটা তোমাদের আপলোড দিয়ে দিব। স্যার মিডের আগে কি আর কোনো ক্লাস নেবেন? মিডের আগে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি, হচ্ছে তোমাদের ম্যাথ গুলা দেখায় দেওয়ার জন্য। জাস্ট একটা ক্লাস হবে, ওখানে বিভিন্ন ধরনের মানে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিব, এই আর কি। স্যার আমরা প্র্যাকটিসের জন্য স্যার কোন বইটা ফলো করতে পারি, মানে কোন বইয়ের এক্সাম্পল গুলো করলে বেটার হয়? ওইটা ওইটা আমি বলে দিব, ওইটা আমি একটা লিস্ট করে দিয়ে দেই সব সময়। আমি লিস্টটা করে রাখছি, আজকে জাস্ট এডিট করে তোমাদেরকে দিয়ে দিব। সাদিকুর বইয়ের কিছু প্রবলেম লাগবে আর চেঙ্গের বইয়ের কিছু প্রবলেম লাগবে আর কি। তো কোনটা কোনটা করতে হবে ওটা আমি মানে মার্ক করে দিব আর কি ওখানে। তো ওগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। স্যার তাহলে আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে মিডের সিলেবাস? আজকের ক্লাস পর্যন্ত, হ্যাঁ, এই কার পর্যন্ত। তো স্যার প্রশ্ন কি মানে থিওরি প্লাস ম্যাথ দুইটাই দিবেন? ম্যাথ বেশি থাকবে, থিওরি খুব একটা বেশি থাকবে না, বাট থাকবে, থাকবে ডেসক্রিপটিভ কিছু কোশ্চেন থাকবে। স্যার তাহলে কি আনসার করে স্ক্যান করে পিডিএফ করে সাবমিট করবো? না, আনসারটা ওখানে ওটা আমি এখনো ডিসাইড করি নাই কিভাবে করব, আমি একটু দেখতেছি আর কি। এটা যেভাবে সুবিধা হয় আর কি। আমি মনে হয় ওটা যদি গুগল ফর্মে নেওয়া যায়, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের অ্যান্সার লেখা টাইপ করার জন্য একটা বক্স দিয়ে দিলাম বা এরকম আর কি। ওটা আমি দেখি, ওটা আমি বললাম যে পরীক্ষাটা আসলে কিভাবে হবে, ওটা ডিটেইল একটা গাইডলাইন আমি তোমাদেরকে পরশুর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, পরশু বা পরের দিনের মধ্যে। কয় তারিখ পরে? আজকে হচ্ছে 9 না, 10, 11, 12, 13 তারিখের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্যার তাহলে নেক্সট ক্লাস কখন নিতে পারেন? নেক্সট ক্লাসটা একটু তাড়াতাড়ি নেওয়া উচিত মনে হয়। তো এটা আমি দেখি, এটা একটা পোল খুলে দিই। আজকে হচ্ছে রবিবার, পরশুদিন নিলে মনে হয় ভালো হয়। অথবা তোমাদের যদি সমস্যা না থাকে কালকেও নিতে পারি আর কি। তো লাইভ ক্লাসে আসলে যেহেতু সবাই নাই এখানে, আসলে এই ব্যাপারে ডিসিশন নেওয়া ঠিক না। আমি একটা পোল খুলে দিই, তো তোমরা ওখানে ডিসাইড করো। ঠিক আছে, কালকে বা পরশু, যেদিন তোমাদের সুবিধা হয় নিয়ে ফেলো। স্যার আরেকটা জিনিস কনসিডার করেন, যদি মানে পিডিএফ সাবমিট বা যেহেতু আনসার টাইপ করতে হবে, যতটুকু সময় দিবেন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার না হলো 15-20 মিনিট একটা গ্রেস পিরিয়ড দিন, যাতে টাইপটা করে বা অ্যাটলিস্ট পিডিএফটা করে সাবমিট করার সময়টা পাই। না ঠিক আছে, সমস্যা নেই। এখন গ্রেস পিরিয়ড দিলে সমস্যা হচ্ছে, তোমাদের গ্রেস পিরিয়ডটা আসলে কেন দেওয়া হয়, এটা হচ্ছে যাতে ওই টাইমে কোনো ঝামেলা হইলে যাতে তোমরা সাবমিট করো। বাট ওই টাইমটাকে তোমরা যদি এখন মেইন টাইমের সাথে মিলাই ফেলো, তখন দেখবা যে আলটিমেটলি মানে ওই টাইমটাতে আসলে তোমাদের তাড়াহুড়া করতে হইতেছে, যে ওইটা যাতে না হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক। না স্যার, আপনি যদি বলেই দেন এতক্ষণ পরীক্ষা এতক্ষণ সময় দিয়ে দিচ্ছে, তাহলে আর পরে লস খাইলে তো আমাদেরই করা কিছু নাই, আর তখন তো আর ওইটাই আর কি। কমপ্লেন তো করা কিছু নাই। আচ্ছা, ও আর অ্যাসাইনমেন্ট, যেহেতু আমি আসলে ভাবছিলাম তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে অনেক দূর কভার করবো, বাট যেহেতু এখন তোমাদের মিড টার্ম নিতে বলছে, তো এখন অ্যাসাইনমেন্টের ওইদিকে ওয়েট হয়তো একটু কমবে, তো অ্যাসাইনমেন্টের নাম্বারও হয়তো কমে যাবে। তো ওটা হচ্ছে মিডের পরে আমরা চিন্তা করবো যে অ্যাসাইনমেন্ট কয়টা দেওয়া যায়, কি দেওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাস শেষ, তোমরা এখন চাইলে লিভ নিতে পারো। আমি ভিডিও আপলোড দিয়ে দিব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার।